সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছে সরকার। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তী সরকারকে সব সহায়তা করতে প্রস্তুত। আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তারেক রহমান এই কথা বলেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও নির্বাচনের রূপরেখা তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা আলোচনা শেষ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের সঙ্গে আলোচনায় দলগুলো রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাব তুলে ধরেছে। নির্বাচন কবে হবে সে ব্যাপারে একটি রূপরেখা বা রোডম্যাপ দেওয়ার তাগিদ দিয়েছে প্রায় সব রাজনৈতিক দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরের ভিত্তি স্থাপন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন বিএনপির মূল কাজ জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সে আদর্শকে বাস্তবায়ন করা। দলের চেয়ারপারসন খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করেছিলেন তা প্রতিষ্ঠা করা। আজ রোববার সকালে বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই ব্যক্তি যাতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে সেই প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। আজ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করে এই প্রস্তাব সহ বিভিন্ন প্রস্তাব দেয় দলটি। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দলটির 5 নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় সভা করেন। রাত 8:45টার দিকে মত বিনিময় শেষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে ভবিষ্যতে কারা সরকার গঠন করবে। আওয়ামী লীগের পতন হলেও তাদের দোসরদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আজ শনিবার দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল এক মত বিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন। ধারাবাহিক এ মত বিনিময়ের তৃতীয় দিনে আজ তিনি ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে নির্বাচন কবে হবে, কিভাবে হবে তার একটা রূপরেখা দিতেও প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছে দলটি। আজ শনিবার বিকেল 4টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্রের জন্য জনগণ সরকারকে সহায়তা করতে প্রস্তুত হতে বললেন তারেক রহমান। নির্বাচন কবে হবে একটি রূপরেখা চেয়েছে দলগুলো। এখন বিএনপির মূল কাজ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন, বললেন মির্জা ফখরুল। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী যেন একই ব্যক্তি না হন, প্রস্তাব জাতীয় পার্টির। বাংলাদেশের জনগণই আগামী সরকার ঠিক করবেন, বললেন তারেক রহমান। জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন চায় ইসলামী আন্দোলন। আদালত বললে শেখ হাসিনাকে ফেরত আনার উদ্যোগের কাজ চলছে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দিতে হবে। আদালত বললে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকা ভারতীয় কর্মীরাও দ্রুত ফিরবেন বলে জানিয়েছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এই কথা জানান। সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছে সরকার। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এই নির্দেশনা নিয়োগ, টেন্ডার, বাণিজ্য ও নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ উঠেছে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে পুরোটা সময় মনিরুল ইসলাম পুলিশ সদর দপ্তর ও ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়েছেন। আন্দোলন দমন পীড়নের কাজে খরচের জন্য গণভবন থেকে সর্বশেষ 4 আগস্ট প্রায় 25 কোটি টাকা নেন মনিরুল। পুরো টাকাটাই তার এসবি অফিসের নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল। তবে পুরো টাকা কয়েকজন আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দেশের শীর্ষ এক গণমাধ্যম 2 সেপ্টেম্বর প্রতিবেদন করেন। 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর মনিরুল আর অফিস করেননি। এসএসবির সূত্রে জানা যায়, এ সময় এসবিতে কর্মরত তার হেল্পিং হ্যান্ড হিসেবে পরিচিত 2 ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো টাকাটাই গায়েব করে দেন। জঙ্গি অভিযান নাটকের মাধ্যমে পুলিশ বাহিনীতে নাম ছড়িয়ে পড়ে মনিরুলের। তার প্রধান ও বিশেষ সহযোগী হিসেবে ছিলেন সাবেক কাউন্টার টেরোরিজম সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি আমিনুল ইসলাম। এসবি সূত্রেও আরও জানা যায়, গত 4 আগস্ট গণভবন থেকে 25 কোটি টাকা ছাত্র আন্দোলন দমাতে প্রণোদনা হিসেবে এসবি ডিউটিরত সদস্যদের মধ্যে বিতরণ করতেই টাকা নেন জঙ্গি নাটকের অন্যতম মূল হোতা মনিরুল। এসবিএএস ও এসবি প্রধানের স্টাফ অফিসার পুরো বিষয়টি জানতে এসবির অতিরিক্ত ডিআইজিকে তারা বিষয়টি জানালে 3 জন মিলে সব অর্থ আত্মসাৎ করার সিদ্ধান্ত নেন। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে অজুহাতে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে 5 আগস্ট সরকার পতনের পর এসবি প্রধানের অফিস কক্ষ ও তার বেইলি রোডের বাসা ও সিটিএসবির ডিআইজি অফিসে তারা 3 জন তালা লাগান। 6 আগস্ট এসবি কার্যালয়ে সকল সিসিটিভি ও ডিশ লাইন কেটে দেন। ওই দিন থেকে 12 আগস্ট পর্যন্ত এই সময়ের ভেতরে এসবির প্রধান মনিরুলের দপ্তরে রাখা 25 কোটি টাকা 3 জন মিলে আত্মসাৎ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এসবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মনিরুলের নিজস্ব একটি সিন্ডিকেট ছিল। যে সিন্ডিকেটের সাবেক মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, মনির সারওয়ার, নজরুল সহ একাধিক কর্মকর্তা ছিলেন। এই সিন্ডিকেটের মাধ্যমে পুলিশের পোস্টিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির টেন্ডার বাণিজ্য চালিয়েছেন। জঙ্গি নাটকের অন্যতম মূল হোতা মনিরুলের কানাডায় নিজস্ব 2টি বাড়ি ও সিঙ্গাপুরে রয়েছে নিজস্ব ব্যবসা। ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বাজারের ব্যাগে করে টাকা আসত মনিরুলের বাসায়। এসব টাকার ক্যারিয়ার হিসেবে কাজ করতেন বর্তমানের ডিআইজি, এসএস ফাইন্যান্স ও আরেক কর্মকর্তা। তারা আরও জানিয়েছেন, মনিরুলের সম্পর্ক ছিল 2 নারীর সঙ্গে। তাদের মধ্যে একজন হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় এক চলচ্চিত্র অভিনেত্রী। সম্প্রতি তিনি এক নির্মাতাকে ঘটা করে বিয়ে করেন। এই অভিনেত্রীকে মনিরুল বেইলি রোডে একটি বিলাসবহুল ফ্ল্যাটও উপহার দিয়েছেন, যেখানে জঙ্গি নাটকের অন্যতম মূল হোতা মনিরুল নিয়মিত অবকাশ যাপন করতেন। আরেকজন বর্তমান সময়ের খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতা, টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালকের সাবেক স্ত্রী ও অভিনেত্রী। সরেজমিনে দেখা গেছে, রাজকীয়ভাবে কয়েক কোটি টাকা খরচ করে সাবেক এসবির প্রধান মনিরুলের নিজস্ব অফিস ও মিটিং রুম সাজিয়েছেন। মনিরুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার বাহারা গ্রামে। জঙ্গি নাটকের অন্যতম মূল হোতা মনিরুলের বড় ছেলে ইংল্যান্ডে পড়াশোনা করছেন ও ছোট মেয়ে কানাডায়। তার স্ত্রী শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাঠ প্রশাসন, অভ্যন্তরীণ ও নবনিয়োগ অধিশাখা পদে কর্মরত।